সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের দ্রবণ সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমি গত ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই দ্রবণ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এখন আমি দ্রাব্যতা সম্পর্কে তোমাদের ধারণা দিব। দেখো, দ্রাব্যতার আমি 3 প্রকারের সংজ্ঞা লিখতে পারি। এখানে দেখো লিখেছি গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার লিটার আর মোল পার লিটার। এর নিচে লিখেছি দেখো এই যে সংজ্ঞাটা, আমার এই যে সংজ্ঞাটা হচ্ছে, এই সংজ্ঞাটা হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে সংজ্ঞা, আর এই দুটো সংজ্ঞা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে। এখন আমি এই যে দ্রাব্যতা, উপরে থাকবে দ্রব আর নিচে থাকবে দ্রাবক, এই প্রথম সংজ্ঞা অনুসারে। আর এই দুটো সংজ্ঞা অনুসারে দ্রাব্যতা উপরে থাকবে দ্রব, নিচে থাকবে দ্রবণ। তাহলে দেখো তো, এখানে আমি সংজ্ঞা কি লিখতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ, নিচে আছে কিন্তু দ্রাবক, আবারও বলছি দ্রাবক আর উপরে দ্রব। তাহলে আমরা লিখতে পারবো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রবণে ওই দ্রবে দ্রাব্যতা বলে। আবার বলছি, তাহলে কি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবণ, প্রথম সংজ্ঞা কিন্তু। তাহলে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রবণে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এখন দ্বিতীয় এবং তৃতীয় সংজ্ঞা দেখো, এখানে নিচে আছে দ্রবণ, উপরে আছে দ্রব। তাহলে আমি বলবো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রবণে ওই দ্রবে দ্রাব্যতা বলে। আর এই ক্ষেত্রে কি লিখবো? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রবণে ওই দ্রবে দ্রাব্যতা বলে। এখন আমাদের এই যে 3টা বিষয় আমরা সংজ্ঞা দিলাম, তোমরা যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে। তা এখন দেখো এখানে কোন সংখ্যাটা বলতো এককলেস, কোন সংজ্ঞায় কোনো একক নাই। দেখো এখানে উপরে আছে গ্রাম, নিচেও আছে গ্রাম। তো যদি আমি গ্রাম যদি কেটে দিই, আমি কর্তন করে দিই, গ্রাম আর এই গ্রাম কেটে দিলাম, তাহলে কি এখানে শুধু কিন্তু 1/100 থাকলো, কোনো একক থাকলো? তা না, এখানে কিন্তু কোনো একক নাই। তাহলে আমি যদি মনে করো যে এইটা লিখি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 60 বলতে কি বুঝো? এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন 2 মার্কের আসে তোমাদের। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 60 বলতে তুমি কি বোঝো? তখন আমি কি করব? দেখো তো, এর কোনো একক আছে? একক নাই। তাহলে এই যে 3টা সংজ্ঞা দিয়েছি, এখানে কোন সংজ্ঞায় একক নাই বলো তো? অবশ্যই প্রথম সংজ্ঞায়। তাহলে আমি এখানে এই সংজ্ঞা দিব যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পানির ভিতরে যদি 60 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের কি হবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। শুধু এতটুকু লিখলে তুমি 2 নম্বর পেয়ে যাবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু কোনো একক নাই। তাহলে এই যে 3টা সংজ্ঞা দিলাম, এখানে কোন সংখ্যায় একক নাই? প্রথম সংখ্যায় একক নাই। তাহলে এর যে ব্যাখ্যাটা দিতে হবে কিন্তু প্রথম সংজ্ঞা অনুসারে। তাহলে আমি এখানে কি বলবো? যে 100 গ্রাম পানির ভিতরে 60 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি দ্রবীভূত করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এখন এইটা লিখলে তোমার 2 নম্বর তুমি পেয়ে যাবে। এখন এখান থেকে আমার যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় বোর্ডে আসে, এবং এই অঙ্কগুলো যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে অনেকটা আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু আমি আজকে তোমাদের এই সংজ্ঞা থেকে কিভাবে আমি সূত্র বানাতে পারি সেইভাবে আমি তোমাদের সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা পূর্ণ দেখলে তোমরা খুবই ভালো একটা ধারণা তোমরা পাবে। মনে করো যে এখানে
বলা হলো যে 25°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা মনে করো যে 40, 30°C তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রব্যতা মনে করো 45। এখন এখানে বলা হলো 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কতটুকু সোডিয়াম ক্লোরাইড কেলাসিত হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক। আমরা দেখো এখন আমি তোমাদের সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো তো এখানে এই যে দ্রব্যতা দেওয়া আছে, কি কোনো একক আছে? 40, 45 একক আছে? নাই। তাহলে এখানে যে আমি যে 3টি সংজ্ঞা দেখেছিলাম, কোন সংজ্ঞায় একক নাই? প্রথম সংজ্ঞায়। তাহলে প্রথম সংজ্ঞায় নিচে ছিল কি? দ্রাবক, উপরে ছিল কি? দ্রবক। তাহলে এখানে আমরা যদি করি, দেখো এই অবস্থায় যদি আমি করি, এখানে 25°C তাপমাত্রা দিয়ে দিলাম, এইটা দিলাম 30°C তাপমাত্রা। এবার আসো 25°C তাপমাত্রার দ্রাব্যতা কত? 40। তাহলে দেখো দ্রাব্যতা 40 আর 30°C তাপমাত্রার দ্রাব্যতা 45। এখন এই যে দ্রাব্যতার যে সংজ্ঞা ছিল প্রথমটা, তাহলে কি ছিল? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটাকে বলা হবে ওই দ্রব্যের দ্রাব্যতা। তাহলে এই জায়গায় দ্রাব্যতা যেহেতু 40, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো দ্রব্য 40 গ্রাম, দ্রাবক 100 গ্রাম। ঠিক তো নাকি? দেখো এখন আমরা যোগ করলে কি হচ্ছে? আমরা দ্রাবক এবং দ্রব মিলে কি হয়? দ্রবণ তৈরি হয়। তাহলে কত গ্রাম হলো? 140 গ্রাম দিলাম। এখন এখানে আসো, এর দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা হচ্ছে 45। তাহলে এখানে দ্রব কতটুকু? 45 গ্রাম। দ্রাবক 100 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্রবণ পাবো কতটুকু? 145 গ্রাম। আমরা কিন্তু প্রথম যে সংজ্ঞা আমি তোমাদের শিখিয়েছিলাম সেই অনুপাতে আমরা কিন্তু এর একটা মানদণ্ড নিয়ে আসলাম। এবার আমার এখানে কি কথা বলেছে? 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এখানে এই টপিকটা একটু ভুল হয়েছে। দ্রবণ এর উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা আমি শীতল করব, তাহলে কতটুকু সোডিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে। এখন আমার উচ্চ তাপমাত্রা কই? এখানে উচ্চ তাপমাত্রা দেখো 30 এবং নিম্ন তাপমাত্রা 25। তাহলে আমরা 30 থেকে আমরা আসবো কোথায়? 25-এ। তাহলে আমরা এইভাবে করব, 30 ডিগ্রি থেকে আমরা আসছি 25°C। এখানে কিন্তু আমরা আসছি। তাহলে দেখো এই যে 30°C এখানে দ্রবণ, এখানে কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডের কি দ্রবণ দেওয়া আছে কিন্তু, তাহলে আমরা এর ভিত্তি কি ধরবো? দ্রবণ। তাহলে কোন টেম্পারেচার দ্রবণ? উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা থেকে কোথায় আসতে বলছে? আমরা নিম্ন তাপমাত্রা। তাহলে উচ্চ তাপমাত্রায় এই দ্রবণকে আমরা ভিত্তি ধরবো। তাহলে এখানে দ্রবণ কতটুকু? 145 গ্রাম। এর তাপমাত্রা যদি আমি 30 থেকে 25-এ আসি, তাহলে 145 গ্রামের ভিতরে দ্রব্য কতটুকু ছিল? 45 গ্রাম হয়ে গেল। নিম্ন তাপমাত্রা
তাপমাত্রা যদি আনি তাহলে হয়ে গেল কতটুকু 40 গ্রাম, বাদ বাকি 5 গ্রাম কোথায় গেল, ক্লাসিত হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 145 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ থেকে আমার ক্লাসিত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্লাসিত হবে কতটুকু, দেখো এখানে 45 থেকে আমি 40 বাদ দিয়ে দিলাম, 45 বিয়োগ 40 গ্রাম, তার মানে কতটুকু 5 গ্রাম, 5 গ্রাম কিন্তু ক্লাসিত হয়েছে। তাহলে আমার এখানে প্রশ্নে কতটুকু দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে দেখো 200 গ্রাম। তাহলে আমি এখানে করব এবার 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে কতটুকু, 5/145 গ্রাম। এরপরে দেখো আমরা এখানে কি করব, যে প্রশ্ন দেওয়া আছে আমার 200, তাহলে এইবার আসবো আমরা 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে কতটুকু, 5/200/145 গ্রাম। এখন এখানে যদি আমি কর্তন করি তাহলে যতটুকু তোমার আসবে, তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করে এটা করবে, যতটুকু আসবে এতটুকু দ্রব্য ক্লাসিত হবে। তাহলে দেখো এই যে অঙ্কটা আমি তোমাদের করালাম, তাহলে একদম কিন্তু সহজ নিয়ম। এখন আমার যদি এই অঙ্কটা যদি উল্টাই দিত, যে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যদি নিতে হয়, তাহলে আর কতটুকু সোডিয়াম ক্লোরাইড যোগ করলে ওই দ্রবণটা সম্পৃক্ত হবে, তখন আমি কি করতাম, তখন কিন্তু এই 25 থেকে যাইতাম কোথায়, 30 ডিগ্রিতে। তখন এর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিত্তি হতো কত, 140 গ্রাম। তখন কিন্তু আমি বলতাম যে দেখো সেই 140 গ্রাম, এই সে 140 গ্রাম এখানে যাইতাম তোমার 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তখন 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে অতিরিক্ত দ্রব্য কতটুকু লাগবে দেখো, তখন কিন্তু ভিত্তি কিন্তু 140 গ্রাম, তখন 40 থেকে আমার যাচ্ছে কত, 45। তাহলে আমার আবারও দেখো সে 5 গ্রাম কিন্তু অতিরিক্ত দ্রব্য লাগবে। যে আমার তাপমাত্রা বাড়ালে কি হয়, যে তোমার দ্রব্যের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই জন্য 140 গ্রাম এর তাপমাত্রা যদি 25 থেকে 30-এ নেওয়া হয়, তাহলে ওই দ্রবণকে সম্পৃক্ত করতে আরও আমার 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। আর এই 1 গ্রাম একে সম্পৃক্ত করতে কতটুকু লাগবে, 5/140। আর তোমার প্রশ্ন দেওয়া আছে কত, 200 গ্রামকে সম্পৃক্ত করতে লাগবে 5/200/140। এখান থেকে তোমরা ক্যালকুলেটর চেপে এটা করে নিবে। তাহলে দেখো আমার যদি প্রশ্ন চাই আসুক না কেন, যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা অথবা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আসলে আমাদের কতটুকু দ্রব্য ক্লাসিত হবে অথবা সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য লাগবে, তাহলে আমরা এই যে প্রথম সংজ্ঞা অনুসারে আমরা কিন্তু এটা করতে পারলাম। এবং তোমাদের বিগত যে এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো তোমরা দেখবে, এই নিয়মে অনেক বোর্ডে এই নিয়মে কিন্তু প্রশ্ন আসছে। এবং এই অঙ্ক, আমি তো একটা কলেজে আছি, তাই এই কলেজের স্টুডেন্টরা অনেকেই দেখা যাচ্ছে এই নিয়মে কিন্তু অঙ্ক এরা পারে না। আমি ওদের শেখানোর চেষ্টা করেছি, আমি তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরও শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং সামনের ক্লাসটা তোমরা ফলো করবে। আমরা সামনের ক্লাসে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্কে আমরা ক্লাস নেব, যেখান থেকে আমাদের এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল থেকে 100% তোমাদের এইচএসসি পরীক্ষায় এক সেট প্রশ্ন হবেই।
আশা করি তোমরা ক্লাসটা ফলো করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।